হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। তো তোমাদের জন্য আমি এনডিসির বিগত বছরের যে কুইজের প্রশ্নগুলো আছে সেই কুইজের প্রশ্নগুলো অ্যানালাইসিসের একটা ভিডিও সিরিজ করছিলাম। আজকে আমরা নতুন আরেকটা ভিডিওতে হাজির হয়েছি তোমাদের সাথে। তো আজকের ভিডিওতে আমরা আলোচনা করব হচ্ছে ভেক্টর থেকে 2020 সালে আসা যে সকল সিকিউ এবং এমসিকিউ প্রশ্ন সেগুলো। তো মোটামুটি এর আগে আমরা বেশ কয়েকটা ভিডিও পাবলিশ করে দিয়েছি, তোমরা হয়তো দেখেছো। সো কোনো প্রবলেম থাকলে সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। আর বরাবরের মতো এগুলো আসলে পরীক্ষায় পাশমূলক কোনো ক্লাস না, তোমার এইখানে এই ক্লাসটা করে পরীক্ষায় ভালো নাম্বার পাবে এরকমও না। আমরা এনডিসির প্রশ্নগুলো একটু কনসেপচুয়াল জেনে থাকি, এটার একটা সুখ্যাতি আছে। সো কী ধরনের প্রশ্ন আসে বা বাকি সবাই যাতে এই প্রশ্নগুলো দেখতে পারে, এই জন্যই এই সিরিজগুলো করা। তো আর কথা না বাড়িয়ে চলো আমরা আজকের ক্লাসটা শুরু করি। এইটা দিয়ে আমরা শুরু করতেছি। তো এখানে খেয়াল করে দেখো, সি ভেক্টর আর ডি ভেক্টর, এটা হচ্ছে সি ভেক্টরটা হচ্ছে নেগেটিভ ডি ভেক্টর। তাহলে সি ভেক্টর যদি নেগেটিভ ডি ভেক্টর হয়, সি ভেক্টরটা ধরো এই দিকে কাজ করতেছে, তাহলে ডি ভেক্টরটা কোন দিকে কাজ করবে বোঝার চেষ্টা করো। সি ভেক্টর এই দিকে কাজ করতেছে, সি আর নেগেটিভ ডি একই জিনিস, তাহলে সি যদি ডান দিকে কাজ করে একই মানের নেগেটিভ ডিটাও হবে ওই একই বরাবর। তাহলে ডি ভেক্টর কোনটা? ডি ভেক্টর হবে তার উল্টাটা, তাহলে এইটা হবে আমাদের ডি ভেক্টর। ঠিক আছে, তাহলে সি ভেক্টর এইদিকে, ডি ভেক্টর এইদিকে। এবার আমাকে বলো, আমি যদি নেগেটিভ ডি কে সি এর সাথে ক্রস করি, সি এর সাথে নেগেটিভ ডি এর অ্যাঙ্গেল কত? 0 ডিগ্রি। তাহলে এখানে আমরা কি বলতে পারবো যে নেগেটিভ ডি এর সাথে সি কে যদি ক্রস করি তাহলে এর ক্রস প্রোডাক্ট আসবে 0 ভেক্টর, আর 0 ভেক্টরের সাথে আবার সি ভেক্টর ক্রস করলে সেটার অ্যান্সারও আসবে কত? 0। তাহলে আমাদের প্রথম প্রশ্নের অ্যান্সার এমসিকিউ 0। এ ক্রস বি এর মান আর এ ডট বি এর মান সমান, তাহলে এ আর বি এর মধ্যবর্তী কোণ কত? এ ক্রস বি এর মান কত? এ বি সাইন থিটা। এ ডট বি এর মান কত? এ বি কস থিটা। তাহলে এ বি কাটা, সাইন থিটা বাই কস থিটা মানে হচ্ছে ট্যান থিটা সমান সমান 1, তাহলে থিটা সমান সমান π/4। তাহলে এটার অ্যান্সার হচ্ছে π/4। নেক্সট কোশ্চেন, এ প্লাস বি এটার ভ্যালু যদি সি এর সমান হয়, আমরা একটা ত্রিভুজ আঁকি, ত্রিভুজের সূত্র দিয়ে করার চেষ্টা করব। তাহলে এটা যদি ত্রিভুজ হয়, মনে করো এই বরাবর কাজ করতেছে হচ্ছে আমার এ বাহু বা এ ভেক্টর, এইটা হলো বি ভেক্টর, তাহলে সি ভেক্টর হবে তাদের রেজাল্টেন্ট, এইটা হচ্ছে সি। এখন ত্রিভুজের একটা প্রপার্টি আছে, সেই প্রপার্টিটা কি? ত্রিভুজের যে কোনো দুই বাহুর যোগফল বৃহত্তর বাহু অপেক্ষা বৃহত্তর। মানে কি? ধরো এই তিনটার মধ্যে সবচেয়ে বড় বাহু হইল কোনটা? ধরে নিলাম আমি ত্রিভুজের এই ত্রিভুজ বাদেও আমি ধরে নিচ্ছি সি যেহেতু লব্ধি, তাই এই বাহুটা সবচেয়ে বড়, আমি বললাম সবচেয়ে বড়। তাহলে এই বাহুটার দৈর্ঘ্য, দ্যাট মিনস সি ভেক্টরের মান হবে ছোট। কার থেকে ছোট হবে? এ ভেক্টরের মান যোগ বি ভেক্টরের মান, তার থেকে। কিন্তু একটা বিশেষ কেস আছে, সব সময় যেমন ত্রিভুজের জন্য এইটা খাটবে, কিন্তু ভেক্টরের জন্য একটু অ্যাডিশন হয়। যদি এ আর বি এর মধ্যবর্তী অ্যাঙ্গেল 180 ডিগ্রি হয়, তাহলে কিন্তু সি এর মানটা 180 না 0 ডিগ্রি হয়, সি এর মানটা কিন্তু এ প্লাস বি এর সমান হইতে পারে যদি এ আর বি এর মধ্যবর্তী অ্যাঙ্গেল 0 ডিগ্রি হয়। এটা কিন্তু তোমরা জানো, এ ও বি এর মধ্যে অ্যাঙ্গেল হচ্ছে 0 ডিগ্রি, তাহলে কিন্তু এইটা হওয়া সম্ভব। তার মানে এটা হবে কি? লেস দেন অর ইকুয়াল এ বি। তাহলে এটার অ্যান্সার হচ্ছে ভাইয়া এই যে এইটা হচ্ছে এটার অ্যান্সার। ঠিক আছে, বি নাম্বারটা হচ্ছে এটার অ্যান্সার। তো ত্রিভুজের প্রপার্টি দিয়ে লেস দেন হচ্ছে, আর ভেক্টরের স্পেশাল প্রপার্টি দিয়ে লেস দেন ইকুয়াল হচ্ছে। ওকে, তারপরেরটা আসি। পরেরটা কি বলছে? দুইটা বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে পি এবং কিউ। পি কিউ সরণ ভেক্টর, ফাইনাল মাইনাস ইনিশিয়াল। পি কিউ ভেক্টরটা কি হবে? ফাইনাল পয়েন্ট কোনটা? কিউ পয়েন্ট। তাহলে কিউ থেকে পি বাদ দাও, -3i ক্যাপ। 2 থেকে 3 বাদ দাও, -j ক্যাপ। তারপরে -2 থেকে 4 বাদ দাও, -6k ক্যাপ। তাহলে এইটাই হচ্ছে আমাদের পি কিউ ভেক্টর। এটা কোন অ্যান্সার? -3, -j, -6। এ হচ্ছে কি আমাদের কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, পরেরটাতে যাই।
পি স্থানাঙ্কগামী অবস্থান ভেক্টরটি এক্স অক্ষের সাথে কত কোণ উৎপন্ন করবে? পি স্থানাঙ্কগামী অবস্থান ভেক্টর, পি এই স্থানাঙ্কটা কত? অবস্থান ভেক্টর, পি এর অবস্থান ভেক্টর কি হবে? মাথায় রাখবো ভাইয়া, পি এর অবস্থান ভেক্টর, অবস্থান ভেক্টরগুলো হয় মূল বিন্দুর সাপেক্ষে। তাহলে মূল বিন্দুর সাপেক্ষে পি এর অবস্থান ভেক্টর, এটাকে আমরা ওপি ভেক্টর বলি। ওপি ভেক্টরটা হবে টোয়াইস আই ক্যাপ প্লাস 3j ক্যাপ প্লাস 4k ক্যাপ, এরকম একটা ভেক্টর। এইটা এক্স অক্ষের সাথে যখন কোণ করবা তখন তোমার হবে কজ ইনভার্স, সূত্রটা মাথায় রাখো, কজ ইনভার্স থিটা এক্স, এক্স অক্ষের সাথে কোণ, কজ ইনভার্স এক্স এর সহগ বা আই ক্যাপের সহগ কত? 2 ডিভাইডেড বাই এই পুরাটার মান। এমসিকিউর জন্য এই ফর্মুলাটা মাথায় রাখবা। থিটা এক্স হচ্ছে কজ ইনভার্স এক্স অক্ষের সাথে, তাই এক্স এর সহগ, ওয়াই অক্ষের সাথে হলো ওয়াই এর সহগ বসতো, জেড অক্ষের সাথে কোণ বললে জেড এর সহগ বলতো, ডিভাইডেড বাই পুরা ভেক্টরটার মান, দ্যাট ইজ √2 স্কয়ার প্লাস 3 স্কয়ার প্লাস 4 স্কয়ার। তো এটা করলে আমাদের যে অ্যান্সারটা আসবে সেটাই হচ্ছে অ্যান্সার। এটা তোমরা একটু করে নিও, কত আসে দেখো, কত আসে একটু দেখে নিও। পরেরটা, এ ডট বি এর মান 0, বি ডট সি এর মান হচ্ছে 0, তাহলে এ ও সি এর মধ্যবর্তী অ্যাঙ্গেল কত হবে? ভাইয়া এ ডট বি এর মান কত? 0। তার মানে আমরা কি বলতে পারবো? এ এবং বি লম্ব, এভাবে না লিখে, এভাবে না লিখে এ আর বি লম্ব, এটা আমরা জানি, এ আর বি লম্ব। বি ডট সি এটাও 0, তাহলে বি ডট সিও কত হবে? বি ডট সিও কত হবে? লম্ব, পরস্পর কি হবে? লম্ব। এ এবং সি এর মধ্যবর্তী কোণ কত হবে? এ এবং সি এটার মধ্যবর্তী কোণ কত হবে? এটা বের করতে হবে। একটু চিন্তা করে দেখো, একটু চিন্তা করে দেখো, এখানে আমরা যদি একটু চিন্তা করি, ধরো এটাকে প্লেন আছে, এই প্লেনের উপর একটা ভেক্টর, এই প্লেনের উপর একটা ভেক্টর, লম্বভাবে একটা ভেক্টর, এই ভেক্টরটা হচ্ছে আমার, ধরে নিলাম এটা এ ভেক্টর। এটা যদি ওই প্লেনের উপর লম্ব হয়, তাহলে প্লেনের উপরস্থ যে কোনো ভেক্টর যদি বি হয়, তাহলে আমরা এ ডট বি পাবো হচ্ছে, এ ডট বি পাবো হচ্ছে কত? 0। ঠিক আছে, এ ডট বি পাবো কত? 0। এরপর বি আবার সি এর সাথে লম্ব, বি আবার কার সাথে লম্ব? সি এর সাথে লম্ব। এখন বি সি এর সাথে লম্ব দুই ভাবে হইতে পারে, এইদার সি এই বি এর প্লেনে অবস্থিত, সি এই বি এর প্লেনে অবস্থিত, সি ভেক্টরটা এই যে বি যে প্লেনে আছে, যে প্লেনটা আমি আঁকছি সেই প্লেনে অবস্থিত হইতে পারে না? এটা লম্ব, এটা 90 ডিগ্রি হতে পারে না? হতে পারে। ধরো এই যে আমার হাত, হাতের উপর বি ভেক্টর আছে, এ ভেক্টরটা তার সাথে লম্ব, এ ভেক্টরটা তার সাথে লম্ব, তাহলে এ আর বি এর মধ্যে অ্যাঙ্গেল কত? 90 ডিগ্রি। এবার সি ভেক্টরটা এমন ভাবে আছে যেটা ওই তলের উপরই, এবং সেটা কি বি এর সাথে 90 ডিগ্রি কোণ। তাহলে সেক্ষেত্রে এইটা যদি সি ভেক্টর হয়, তখন এ আর সি এর মধ্যবর্তী অ্যাঙ্গেল, এই অ্যাঙ্গেলটাও কত হবে? এখনো 90 ডিগ্রি হবে, এখনো 90 ডিগ্রি হবে, এ আর সি এর মধ্যবর্তী অ্যাঙ্গেল 90 ডিগ্রি। আবার এই দেখো বি এর সাথে লম্ব দিক, বি এর সাথে লম্ব দিক তো এই রকমও হইতে পারে। কিরকম? বি এর সাথে কিন্তু লম্ব দিকটা এরকমও হইতে পারে। এটা হচ্ছে বি ভেক্টর, এইটা হচ্ছে সি ভেক্টর, বি এর সাথে সিটা লম্বভাবে আছে। এবার দেখো এ আর সি এর মধ্যে কি দুটো সমান্তরাল হয়ে গেছে, তার মানে দুইটার মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি। তো এইদার 90 ডিগ্রি হতে পারে, 0 ডিগ্রিও হতে পারে। π/4 আসলে হওয়া সম্ভব না, π/4 এ আর সি এর মধ্যবর্তী অ্যাঙ্গেল হওয়াটা পসিবল না। দ্যাট মিন্স এই দুইটার মধ্যে অ্যান্সার হচ্ছে 1 ও 2। ওকে, তারপর দুটি ভেক্টরের গুণফল সর্বদা একটি ভেক্টর হবে না, দুটি ভেক্টরের ডট প্রোডাক্ট কিন্তু স্কেলার হয়, এর মান সর্বদা সামান্তরিকের ক্ষেত্রফলের সমান নয়। ঠিক আছে, এটা কারেক্ট। দুইটা ভেক্টরের গুণফলের মান সর্বদা যে সামান্তরিকের সমান হবে, ক্ষেত্রফলের সমান হবে, এটা কিন্তু কোনো নিশ্চয়তা নাই। এরপর সর্বদা একই তলে অবস্থান করবে, দুটি ভেক্টরের গুণফল, দুটি ভেক্টরের গুণফল সর্বদা একই তলে অবস্থান করবে।
টেকনিক্যালি এইখানে আসলে ম্যাথটার মধ্যে একটু ঝামেলা আছে, সেটা হলো এই ভেক্টর গুণফলটা কি ক্রস গুণন নাকি ডট গুণন সেটা কিন্তু বলে নাই প্রশ্নে, জাস্ট দুইটা ভেক্টরের গুণফল বলছে। যদি ক্রস গুণ হয় তাহলে এটা সঠিক, এটা বেঠিক, এটা সঠিক, এটা বেঠিক, এটাও সঠিক, এক ও দুই কারেক্ট অ্যান্সার। আর যদি স্কেলার গুণ হয় তখন কিন্তু তোমার এইটা হবে না, এইটাও হবে না, শুধু 2 নাম্বারটা অ্যান্সার হবে। তো আমরা যেহেতু এখানে অপশনগুলো দেখে বুঝতেছি যে একটা তো আসলে শুধু 2 কোনো অপশন নাই, তাহলে আমাদের নিয়ারেস্ট কারেক্ট অপশন হচ্ছে 1 ও 2। 1 ও 2 একই তলে কেন অবস্থান করবে না? একই তলে কেন অবস্থান করবে না? তার কারণ এ ক্রস বি, এটা কি এ বি যে তলে আছে সেই তলের সাথে লম্বভাবে কাজ করবে, অন্য আরেকটা তলে কাজ করবে, এই জন্য ডিফারেন্ট তলে অবস্থান করবে, এটা বুঝাইছে। দুটি ভেক্টর এ ও বি যে তলে অবস্থিত তার সাথে সি লম্বভাবে ক্রিয়াশীল হলে, দুটি ভেক্টর এ ও বি যে তলে অবস্থিত তার সাথে সি লম্বভাবে অক্রিয়াশীল হলে তাদের লব্ধি কত হবে? লব্ধি কত হবে? দুটা ভেক্টর আছে, আগে তলটা আঁকে, দুটা ভেক্টর আছে, তলটা আঁকে আগে। এটা মনে করো আমার তল, এই তলের উপর দুটা ভেক্টর আছে, একটা হচ্ছে এ ভেক্টর, একটা হচ্ছে বি ভেক্টর, জাস্ট র্যান্ডম দুইটা ভেক্টর, এ ভেক্টর বি ভেক্টর। সি ভেক্টরটা কি এদের সাথে লম্বভাবে ক্রিয়াশীল, লম্বভাবে ক্রিয়াশীল, দ্যাট মিন্স এইখান থেকে এই বরাবর সি ভেক্টরটা কাজ করতেছে। দিস ইজ আওয়ার ভেক্টর সি, দিস ইজ আওয়ার ভেক্টর সি। এইটা যদি সি ভেক্টর হয় তাহলে তাদের লব্ধি, কোন তিনটা লব্ধি? এ বি সি এর লব্ধি, এ বি সি এর লব্ধি, এ ভেক্টর বি ভেক্টর সি ভেক্টর শূন্য হবে? শূন্য কি হইতে পারে? না, হইতে পারে না, কখনো শূন্য হইতে পারে না। কারণ দেখো, ধরে নাও এটা হচ্ছে এক্স ওয়াই তল, জাস্ট আমি র্যান্ডম ধরে নিচ্ছি এক্স ওয়াই তল। এক্স ওয়াই তল হলে এ প্লাস বি এর মান কি হবে? এ প্লাস বি এর মান হবে সামথিং আই ক্যাপ প্লাস সামথিং জে ক্যাপ। যদি সি এটার সাথে যোগ করি, সি যোগ করার পর আমার যদি শূন্য বানাতে হয় তাহলে আই ক্যাপ আর জে ক্যাপ বাদ দিতে হবে, কিন্তু সি ভেক্টরটা হচ্ছে তাদের সাথে লম্ব বরাবর কাজ করতেছে, তার মানে সি যোগ করার সাথে সাথে আমি সামথিং কে ক্যাপ যোগ করে দিছি। কথা বোঝা যায়? সামথিং কে ক্যাপ যোগ করে দিছি, এই সামথিং পরেরটাকে যে যোগ করলাম এইটাকে কিন্তু ব্যালেন্স করার মতো বা নিউট্রালাইজ করার জন্য বা জিরো করার জন্য আর কোনো এলিমেন্ট আমার কাছে এখানে যোগ করার মতো নাই, তাই শূন্য হবে না। শূন্য হবে মানে এই এ অ্যান্সারটা ভুল, শূন্য হবে না। এটা আবার কারেক্ট, শূন্য হবে, এটা কারেক্ট। পরেরটা হচ্ছে এ ও বি এর মধ্যে হবে, এই দুইটার লব্ধি, এই তিনটার লব্ধি কি এ আর বি এর মধ্যে, মানে কি এ বি তলে, এটা কি এক্স ওয়াই তলে আসছে? আসে নাই, তার মানে এ আর বি এর মধ্যে হবে না। এ ও নেগেটিভ বি এর মধ্যেও হবে না, কারণ এ ও নেগেটিভ বিও কি ওই এক্স ওয়াই তলেই না। এটা যদি বি হয় তার অপোজিট ডিরেকশনে এইটা হবে নেগেটিভ বি, সেটাও কি আমার এই তলের উপর না, এক্স ওয়াই তলের উপর, তার মানে এটাও হওয়া সম্ভব না, সো শূন্য হবে না, এটাই কারেক্ট অ্যান্সার। বোঝা যায়? তুমি এক্স ওয়াই না ধরে অন্য যে কোনো কিছু ধরো, সেক্ষেত্রেও তোমার সেম হবে, সেম অ্যানালাইসিস তুমি করতে পারো। এটা একটা একক ভেক্টর হলে তার মান সি এর মান কত? একক ভেক্টর তার মান কত? √0.68 স্কয়ার প্লাস 0.22 স্কয়ার প্লাস সি স্কয়ার, এই তিনটার ভ্যালু হবে 1। এখান থেকে সি এর ভ্যালুটা বের করে ফেলবা এই ইকুয়েশনটা থেকে, যেটা আসবে সেটাই হচ্ছে অ্যান্সার। এটা আমি করে দিচ্ছি না, যত হবে তোমরা এটা নিজেরা করে নিও। তারপর একজন লোক 4 মিটার পার সেকেন্ড পূর্ব দিকে সাইকেল চালিয়ে যাওয়ার মুহূর্তে তার উপর বৃষ্টি পড়ায় ছাতা 33.7 ডিগ্রি কোণে ধরে। তাহলে একটা লোক যাচ্ছে এই বরাবর, লোক যাচ্ছে যে বরাবর, সেই বরাবর লোকের যে ভেলোসিটি, সেই ভেলোসিটিটা হচ্ছে ভেলোসিটি অফ পি প্যাসেঞ্জার, তার ভেলোসিটি হচ্ছে 4 মিটার পার সেকেন্ড। এরপর পূর্ব দিকে চালিয়ে যাওয়ার সময়, এটা পূর্ব দিক, তার উপর বৃষ্টি ধরো উলম্ব বরাবর পড়তেছে, উলম্ব বরাবর বৃষ্টি পড়ার কারণে সে ছাতা ধরছে কোন দিকে? ছাতা কোন দিকে ধরতে হবে? ছাতা ধরতে হবে লোকের সাপেক্ষে বৃষ্টির বেগের দিকে। তাহলে এটা মনে করো ভি রেইন, এটা কি? এটা হচ্ছে ভি রেইন, ভিআর। এটা যদি ভিআর হয়, লোকের সাপেক্ষে রেইনের ভেলোসিটি ভি রেইন উইথ রেসপেক্ট টু প্যাসেঞ্জার ভিআর মাইনাস ভিপি।
তাহলে ভিপি এই দিকে কাজ করতেছে, মাইনাস ভিপিটা তার অপোজিট ডিরেকশনে কাজ করবে, ঠিক আছে না? মাইনাস ভিপিটা কোন দিকে কাজ করবে? তার অপোজিট ডিরেকশনে। এই দিকে ভিপি, তাই মাইনাস ভিপিটা তার অপোজিট ডিরেকশনে। তাহলে এইটা হবে আমার মাইনাস ভিপি। এটা হচ্ছে আমার মাইনাস ভিপি। এবার এটা যদি মাইনাস ভিপি হয়, এটা যদি ভিআর হয়, তাদের লব্ধি কোন দিকে কাজ করবে? তাদের লব্ধি কোন দিকে কাজ করবে? এটা হচ্ছে আমার উলম্ব তল, তাদের লব্ধি কাজ করবে হলো এই দুইটার মাঝখান দিয়ে, এই দুইটার মাঝখান দিয়ে। তাহলে দুইটার মাঝখান দিয়ে যদি কাজ করে, এই যে এই অ্যাঙ্গেলটা, এটাকে যদি আমি একটু পিছনের দিকে বাড়াই দেই, এটাকে যদি একটু পিছনের দিকে বাড়াই দেই, এই যে এই অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা হচ্ছে আমার কত? উলম্বের সাথে 33.7 ডিগ্রি। তাহলে আমরা এখান থেকে tan 33.7 ডিগ্রি যদি করি, এটা কি কার সাথে অ্যাঙ্গেল? ভিআর এর সাথে অ্যাঙ্গেল। এটা যদি 33 হয়, এটাও 33 ডিগ্রি, তাহলে ভিআর এর সাথে অ্যাঙ্গেল, এটা তাহলে ভূমি, যার সাথে অ্যাঙ্গেল সে ভূমি, সে নিচে থাকবে। আর অতিভুজ কি? ভিপি। তাহলে ভিআরটা কি আসবে? ভিপি বাই tan 33.7। এইটাই হচ্ছে আমার অ্যান্সার। তো এটা তোমরা করে ফেলবা, এটাও তোমাদের উপর আমি দিয়ে দিলাম। তো এটা যদি তোমরা করো, তাহলে তোমার এটার অ্যান্সার আসবে 6 বা 7, এরকম হবে। 6 বা 7, দুইটার একটা হবে হয়তো। ওকে, এবার আমরা আসো প্রবলেমটা একটু দেখার চেষ্টা করি। এই প্রবলেমটা আসলে কি বলছে? XY তলে 3টা বল আছে। 3টা বল কি কি? F1, F2 আর F3। এই 3টা বল একসাথে P বস্তুর উপর ক্রিয়াশীল। প্রশ্নে কি বলছে? প্রশ্নে বলছে যে এই, আচ্ছা আগে আয়ত ভেক্টর, আয়ত একক ভেক্টর কাকে বলে? ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় XYZ অক্ষ বরাবর যে সকল একক ভেক্টর চিহ্নিত করা হয়েছে বা ডিফাইন করা হয়েছে, সেগুলোকে বলা হয় আয়ত একক ভেক্টর। দুটি ভেক্টরের লব্ধির মান যে কোনো একটি ভেক্টরের মান অপেক্ষা ছোট হতে পারে। দুটি ভেক্টরের লব্ধির মান তাদের যে কোনো একটির মান অপেক্ষা ছোট হতে পারে। পারে না? পারে না বলো, কিভাবে পারে? এটা কিভাবে দেখাবা? কারণ সহ ব্যাখ্যা করো। এটাও তুমি ত্রিভুজ সূত্র দিয়ে ব্যাখ্যা করে দিবা। ত্রিভুজ সূত্র দিয়ে কিভাবে ব্যাখ্যা করবা? এটা মনে করো একটা ত্রিভুজ, এই ত্রিভুজের এই বাহুটার মান এই বরাবর ধরো এ ভেক্টর, এই বরাবর ধরো বি ভেক্টর, এই বরাবর তাদের লব্ধি সি ভেক্টর কাজ করতেছে। এখানে স্পষ্ট যে এ প্লাস বি হচ্ছে গিয়ে সি এর সমান, কিন্তু এ আর বি এর মধ্যবর্তী কোণের জন্য, এ আর বি এর মধ্যবর্তী কোণের প্রভাবে সি এর মানটা এ অথবা বি এর চেয়ে কি হয়ে গিয়েছে? ছোট হয়ে গিয়েছে। এটা একটু ছবি দিয়ে ব্যাখ্যা করে দিলেই হবে। F1 প্লাস F2 এই দুটার যোগফল আর ভেক্টরটি লিখো। আর এর ভেক্টর ফর্ম লিখতে হবে ভাইয়া, ভেক্টর ফর্ম। তাহলে দেখো F1 কাজ করতেছে এইভাবে। F1 এর যদি ভেক্টর ফর্মটা লেখার চেষ্টা করো, তাহলে কিভাবে লেখা হবে? F1 এর কি লিখবো? ভেক্টর ফর্মটা লিখবো। এটাকে একটু চাপাই দিই। F1 এর ভেক্টর ফর্ম, চলো লিখার চেষ্টা করি। F1 ভেক্টরটা কি হবে? F1 এই ভেক্টরটা, F1 মান হচ্ছে গিয়ে 100, যেটা x অক্ষের সাথে 60 ডিগ্রি কোণ আছে। তাহলে F1 এর x অক্ষ বরাবর উপাংশ কত হবে? 100 cos 60 i ক্যাপ প্লাস y অক্ষ বরাবর 100 sin 60 j ক্যাপ। এই 100 এর দুইটা উপাংশ, 100 cos 60, 100 sin 60। তাহলে এটাকে আমরা কি লিখতে পারি? এটাকে আমরা লিখতে পারবো cos 60 এর ভ্যালু হচ্ছে হাফ 50 i ক্যাপ প্লাস 50√3 j ক্যাপ। F2 ভেক্টর, হোয়াট ইজ F2 ভেক্টর? F2 ভেক্টরটা x অক্ষের সাথে কত কোণ করে আছে? এটা 30, 30 এর সাথে আরো 90 অ্যাড করলে 120, তাহলে এটার মান হচ্ছে 80। তাহলে আমরা F2 ভেক্টরকে লিখতে পারবো 80 cos 120 ডিগ্রি i ক্যাপ প্লাস 80 sin 120 ডিগ্রি j ক্যাপ। তাহলে cos 120 এর মান হচ্ছে মাইনাস হাফ -40 i ক্যাপ, আর এইটার ভ্যালু আসবে হচ্ছে প্লাস 40√3 j ক্যাপ। এবার এই দুটার যোগফল আমার বের করা লাগবে। এই দুটার যোগফল যদি বের করতে চাই, দ্যাট ইজ আর ভেক্টর।
আর ভেক্টর সমান সমান f1 ভেক্টর যোগ f2 ভেক্টর। f1 ভেক্টরটা কত? 50, এখান থেকে 40 বাদ দাও, তাহলে 10 i ক্যাপ, এইটার সাথে এটা যোগ করলে প্লাস 90√3 j ক্যাপ। এইটাই হলো আমার আর ভেক্টর। তো তুমি যদি এইটা দিয়ে করে ফেলো তাহলে কিন্তু তোমার অ্যান্সার হয়ে যাবে, আর কিচ্ছু করার দরকার নেই, আর কিচ্ছু ভাইয়া করার দরকার নেই। ইজি কিন্তু, এনডিসির প্রশ্ন যে অনেক কঠিন আসে তা কিন্তু না, অনেক কনসেপচুয়াল হয়, ভালো হয়, কিন্তু কঠিন আসে না ভাইয়া, কখনোই কঠিন আসে না। ওকে, পরেরটা, চিত্রে প্রদর্শিত বল সমূহের সাথে চতুর্থ কি পরিমাণ বল ক্রিয়াশীল হলে বস্তুটির কোনো সরণ হবে না? ভাইয়া আমি তো দুইটা ভেক্টর বের করে ফেলছি নাকি? হ্যাঁ, দুইটা ভেক্টর বের করে ফেলছি নাকি? f3টাও বের করে ফেলি তাহলে। f3টা কি হবে? সিমিলারলি f3 আমাকে বলো কিভাবে বের করবা? f3 x অক্ষের সাথে কত কোণ করে আছে? f3 x অক্ষের সাথে কত কোণ করে আছে? এই যে ধনাত্মক x অক্ষের সাথে f3 এর অ্যাঙ্গেলটা হচ্ছে আমার, এই দেখো, এই পুরাটা 80। আচ্ছা, এই যে 53 বাদ দাও, এইটুকু হচ্ছে 270, 270 থেকে 53 বাদ দিলে কত আসে? 270 থেকে 53 বাদ দিলে আসে হচ্ছে তোমার এইটা হবে তোমার 37 ডিগ্রি, তাহলে 217 ডিগ্রি। 180 সাথে 37 যোগ করলে 217। তাহলে f3 ভেক্টরটা অ্যাকচুয়ালি হবে কি? f3 এর মান হচ্ছে 40, x অক্ষ বরাবর উপাংশ 40 cos 217 ডিগ্রি i ক্যাপ প্লাস 40 sin 217 j ক্যাপ। এটার ভ্যালুটা কত? cos 217 ভ্যালু আসবে -4/5। তাহলে 40 ইন্টু -4/5, আমি জানি না, আমি একটা মানে আমার যতটুকু অভিজ্ঞতা সেই অভিজ্ঞতা থেকে বলছি, ভুল হইতে পারে। এটার ভ্যালু হবে -3/5। অভিজ্ঞতা আমার এইটাই বলে। আশা করি আমার অভিজ্ঞতা আমার সাথে গাদ্দারি করবে না। আমার হাতে ক্যালকুলেটর নাই, এই জন্য আমি বলতেছি। তাহলে এটা কেটে দিলে 8, 4 8 32, -32 i ক্যাপ, তার এটা হচ্ছে -24 j ক্যাপ, -32 i ক্যাপ -24 k ক্যাপ। এখন আমার এটার সাথে চতুর্থ আরেকটা ভেক্টর যোগ করা লাগবে, চতুর্থ আরেকটা বল যোগ করা লাগবে। তাহলে এই যে চারটা বল যোগ করলাম, চারটা বল যোগ করলে কি ঘটনা ঘটবে? f1 প্লাস f2 প্লাস f3 প্লাস f4, এই চারটা বলের যোগফল কত হওয়া লাগবে? 0 হওয়া লাগবে। চারটা বলের যোগফল কত হওয়া লাগবে? 0 হওয়া লাগবে। কেন 0 হওয়া লাগবে? কারণ বলছে বস্তুটির কোনরূপ সরণ ঘটবে না। যদি সরণ না ঘটে তাহলে নেট ফোর্স কত, লব্ধি বল কত? চারটা বলের সরণ না ঘটলে লব্ধি বল কি 0 হবে না? দেখো, চারটা বলের লব্ধি 0, সরণ হচ্ছে না। এবার এই যে চারটার যোগফল বসায় দাও। f1 আর f2 তো অলরেডি আমি জানি কত, সেটা 10 প্লাস 90√3, 10 i ক্যাপ প্লাস 90√3 j ক্যাপ, এটা f1 প্লাস f2। f3টা কত? -32 i ক্যাপ -24 j ক্যাপ, এর সাথে f4 আছে, সমান সমান হবে 0। এখান থেকে ভাইয়া তুমি কি f4টা বের করতে পারবা? পারা উচিত কিন্তু। এই যে 10 এর সাথে 32 তুলনা করবা, 90√3 j এর সাথে 24 j তুলনা করবা, তারপর ওই দুটাকে ডান পাশে ধাক্কা দিয়ে বের করে দিবা। এখান থেকে ধাক্কা দিয়ে ডান পাশে বের করে দিলে তুমি f4 এর একটা কি পাবা? ভ্যালু পাবা, বা f4 একটা ভেক্টর পাবা। এই f4 ভেক্টরটা কিন্তু ভেক্টর ফর্মে আসছে, কিন্তু তোমাকে প্রশ্নে চাইছে কি? বস্তুটির চতুর্থ বল কি পরিমাণ হওয়া লাগবে, মানে চতুর্থ বলের মান কি রকম এবং কিভাবে ক্রিয়াশীল, কোন দিকে ক্রিয়াশীল সেটা বের করতে হবে। এটা কিভাবে বের করবা? তুমি তো দুইটা অক্ষ জানা আছে তোমার নাকি? এটা হচ্ছে একটা অক্ষ, এটা হচ্ছে একটা অক্ষ, হ্যাঁ, এটা হচ্ছে আরেকটা অক্ষ, দুইটা অক্ষ জানা আছে তোমার। এখন মনে করো f4 এর যে ভ্যালুটা আসছে সামথিং i ক্যাপ সামথিং প্লাস সামথিং j ক্যাপ। এই যে সামথিং i ক্যাপ, এই i ক্যাপটা মানে কি? i ক্যাপটা মানে কি? সেটা x অক্ষের পজিটিভ দিকে, ধরো এইটা আসলো
+10, জাস্ট আমি লিখলাম +10, তাহলে +10 আই ক্যাপ, তুমি তো এটা হচ্ছে কি ধরো এইখান থেকে বের করবা নাকি, আমি তোমাদের বোঝানোর জন্য করতেছি। +10 আই ক্যাপটা কোন দিকে কাজ করবে? +10 আই ক্যাপটা কাজ করবে ভাইয়া এখান থেকে এই ডিরেকশন বরাবর, এক্স অক্ষের ধনাত্মক দিকে, এটার মান হবে 10। পরেরটা কি? পরেরটা হচ্ছে তোমার লেটস সে এটা আসলো -10 জে ক্যাপ, -10 না -20 জে ক্যাপ। নেগেটিভ মানে কি? ওয়াই অক্ষের ঋণাত্মক দিকে, তার মানে ওই পরের অংশটা ওয়াই অক্ষের ঋণাত্মক দিকে কাজ করবে এবং এইটার যে ভ্যালু, এটার ভ্যালু হবে 20। কথা বোঝা যায়? কথা বোঝা যায়? এটার ভ্যালু কত হবে? 20 হবে। এই যে দুইটা ভেক্টর আমি লিখলাম, তাহলে এই দুইটার যোগফল, এই দুইটার যোগফলটাই তো আমার F4, তাহলে এই দুইটার লব্ধি যেটা হবে এখান থেকে ধরো এই বরাবর যে লব্ধিটা কাজ করবে, এই লব্ধিটাই হবে আমার F4 ভেক্টর, F4। তাহলে এটার মানটা বের করবা কিভাবে? এটার স্কয়ার যোগ এটার স্কয়ার, এটার হোল রুট, এটা মান বের হলো। আরেকটা কি লাগবে? এই যে এক্স অক্ষের সাথে একটা কোণ উৎপন্ন করছে না, এই কোণটা tan থিটা দিয়ে বের করবা। tan থিটা সমান সমান এটার সাথে অ্যাঙ্গেল, যার সাথে অ্যাঙ্গেল সে নিচে সিঙ্গেল, আর আরেকটা হচ্ছে উপরে থাকবে। এই হলো গিয়ে ওভারঅল অ্যাপ্রোচ। তাহলে তুমি মান পাবা F4 এর, তুমি দিক পাবা, এরপর তুমি প্রবলেমটা সলভ করে ফেলতে পারবা। এটা একটু মোটামুটি বড় ম্যাথ, সিকিউটা একটু বড়, বাট তুমি যদি একটু বুঝে বুঝে করার চেষ্টা করো তাহলে কিন্তু তোমার এখানে এটা হয়ে যাচ্ছে। তো আশা করি আজকের ক্লাসটা তোমরা বুঝতে পেরেছো। ছোট্ট একটা ক্লাস হয়েছে আজকে অত বড় কিছু হয় নাই। এখানকার যে সিকিউগুলো আমি মোটামুটি ডিসকাস করেছি তোমাদের সাথে। তো তোমাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাতে পারো, আর এই চ্যানেলে তোমরা আর কি রকম ভিডিও দেখতে চাও সেটাও জানাতে পারো কমেন্ট সেকশনে। সো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, সে পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।